দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকি। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি, মতামত তুলে ধরার চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর। আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান পাশে রয়েছেন মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। তার ডান পাশে রয়েছেন জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা শুরুতেই নিউজ 24 এর প্রধান প্রধান খবরগুলোতে একটু চোখ বুলিয়ে আসতে চাই, তারপরে প্রধান প্রধান খবরগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৮, রিমান্ডে ৩ আসামি, বিচার দাবিতে সোচ্চার সাধারণ মানুষ। আজ থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ। প্রথম দিনেই বসছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সংলাপের ফল ভালো হবে বলছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারের সমাধান আগেই চাই বিএনপি। বিচারকদের চাকরিবিধি সরকারের খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ, ক্ষুব্ধ প্রধান বিচারপতি। দর্শক, আমরা অন্যান্য গণমাধ্যমের শিরোনামগুলোতেও একটু দেখে আসতে চাই কোন কোন গণমাধ্যম কোন কোন ঘটনাগুলোকে প্রধান প্রধান খবর করেছে। কাল থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে অংশ নিচ্ছেন ৬০ বিশিষ্ট নাগরিক। আস্থার পরিবেশ তৈরি প্রয়োজন। নির্বাচন কমিশন থেকে এই বক্তব্যটাই যদি আসে তাহলে কিন্তু একটা চাপ তৈরির বিষয় থাকে। ২-৪টি দৃষ্টান্ত স্থাপন করতে পারলে কিন্তু আস্থাটাও বাড়বে একদিক থেকে জনগণের, রাজনৈতিক দলের, এবং নির্বাচন কমিশন নিজেরও কনফিডেন্সটা কিন্তু বাড়বে। দ্বিতীয় দফায় গৃহস্থালী গ্যাসের দাম বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ডোমেস্টিক ব্যবহারের সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নারের যে দাম, সেটা ১ মার্চ থেকে যেটা কার্যকর আছে সেই হারে এটা নিতে হবে। ভিসা প্রক্রিয়া সহ নানা জটিলতা, যাত্রী সংকটে বাতিল হচ্ছে হজ ফ্লাইট। ভিসা পাচ্ছি, এদিকে খবর পাচ্ছি, টিকিট দিয়ে দিচ্ছি, প্যাসেঞ্জার নিয়ে আসতেছে, পাঠা দিচ্ছি, এইভাবে আর কি, মানে খুব সিঙ্ক্রোনাইজ করার বিষয়টা খুব অল্প সময় আমার হাতে থাকে। বগুড়ায় ধর্ষণ এবং মা মেয়েকে নির্যাতনের মামলায় আটক ৩ জন ৩ দিনের রিমান্ডে। এবং তার মা এবং বোন এবং পলাতক আছে, তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। শৃঙ্খলা বিধির খসড়া নিয়ে প্রধান বিচারপতির অভিযোগ, সংবিধান মেনেই হচ্ছে বললেন আইনমন্ত্রী। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে তারপরে এই শৃঙ্খলা বিধিমালাটা তৈরি করা। আগস্ট থেকে আগের দামে গ্যাস ব্যবহার করবেন বাসাবাড়ির গ্রাহকরা। দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবৈধ বলল হাইকোর্ট। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ, ৫ বিষয়ে ভিন্নমত। কোনো বিরোধ নেই দাবি আইনমন্ত্রীর। একজনের অনেক বক্তব্য, মনে হচ্ছে যে বিচার বিভাগের সাথে প্রশাসন বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মাসহ নির্যাতনের ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান দল থেকে বহিষ্কার। জড়িত ৩ জন রিমান্ডে, একজনের স্বীকারোক্তি। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগের কপালেই জোটেনি সরকারি ত্রাণ, বেসরকারি সহায়তাও দেওয়া হয়েছে মুখ চিনে। দ্বিতীয় দফায় আবাসিক গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ, হাইকোর্ট। আবারও বাড়ল গেজেট প্রকাশের সময়, সরকার সুপ্রিম কোর্ট দ্বন্দ্ব প্রকট। মা মেয়েকে নির্যাতনে বিক্ষুব্ধ বগুড়াবাসী, দোষীদের বিচার দাবি। কাল থেকে শুরু ইসি সংলাপ, আস্থা অর্জন নিয়ে প্রশ্ন সুধীজনদের। পানামা পেপারস কেলেঙ্কারি, নাম ওঠা বাংলাদেশিদের অনুসন্ধান শেষ শিগগিরই। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ, বিশেষ বৈঠকের আহ্বান। বগুড়ায় মা মেয়ে নির্যাতন মামলায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা ৩ দিনের রিমান্ডে। নারী কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করবে প্রশাসন।
মন্ত্রণালয়ের অটিজম প্রকল্পের টাকা লুটপাট, অভিযোগের তীর পরিচালকদের দিকে। তদন্ত হলেও আলোর মুখ দেখেনি প্রতিবেদন। পাকিস্তানে অচল অবস্থার মধ্যে চলছে রাজনীতিকদের বাকবিতণ্ডা, দেশের স্বার্থে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার তাগিদ। প্রধান খবর দেখছিলাম, মূল খবর যেটি আসলে আবারও সমালোচনার জন্ম দিয়েছে, যেটি হচ্ছে যে আমরা মাঝে মধ্যে দেখি যে নারীরা অনেক বেশি সহিংসতার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। সেটি আজকে আসলে বড় খবর, যেটি হচ্ছে যে বগুড়ায় মা মেয়েকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সে বিষয়টি সবচেয়ে সমালোচিত হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে গ্যাসের দাম দ্বিতীয় দফায় বাড়ানো অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আজ থেকে সংলাপ শুরু হচ্ছে। এই বিষয়গুলি মূলত প্রধান খবর এসেছে। আমরা একটু মা মেয়ে নির্যাতনের ঘটনা দিয়ে আলোচনা শুরু করতে চাই। মিজানুর রহমান খান, একটু জানতে চাই যে আমরা কেন এরকম ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, নারীরা কেন মানে আমরা কেন সুরক্ষিত করতে পারছে না এই জায়গাটাই? প্রায় প্রতিনিয়তই সংবাদপত্র বা টেলিভিশনের খবরে বাস্তবতাটা আসলে এরকমই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে নারীর বিরুদ্ধে সহিংসতা বাংলাদেশ কিন্তু অনেকটা দীর্ঘ সময় ধরে এই সমস্যা বা সংকটের মুখোমুখি, এবং সে কারণে আপনি জানেন যে আমাদের যে আইনগুলো রয়েছে নারীদের সুরক্ষার জন্য, সেই আইনগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী করা হয়েছিল, এবং আপনার যেখানে তার মৃত্যুদণ্ড পর্যন্ত যেসব অপরাধের গুলোকে মানে সেন্টেন্সিংয়ের কোয়ান্টাম বাড়ানো হয়েছিল। কিন্তু আপনি যদি তার বাস্তবায়নের জায়গাটা থেকে আপনি দেখেন, মানে ওই আইনের কার্যকর প্রয়োগের জায়গা থেকে যদি দেখেন, তাহলে পরে আমরা এটা নিশ্চিত করতে পারিনি যে নারীর বিরুদ্ধে সহিংসতা বা নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার মামলাগুলোকে বা এই অপরাধগুলোকে একটু আলাদা করে নিয়ে এখানে দ্রুত বিচার নিশ্চিত করা, সেই জিনিসটা কিন্তু আমরা পারিনি। এমনকি যদি সামরিকভাবে এটার সাথে একটা আমি বলবো যে এর একটা পরোক্ষ প্রভাব নিশ্চয়ই রয়েছে, সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমনের যে ট্রাইব্যুনালগুলো সারা দেশে রয়েছে, তার মধ্যে আপনার একটা বড় সংখ্যায়, আপনার ধরুন এটা কয়েক ডজন হবে, যেখানে বিচারক শূন্যতা, যেখানে ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের কর্মকর্তারা এখানে বা বিচারকরা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেন, সেখানে একটা দীর্ঘদিন ধরে এটা একটা শূন্যতা চলছে। সেই কিন্তু ম্যান পাওয়ার রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে প্রস্তাব গিয়েছে, কিন্তু সেটা কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু কোনো যথাযথ কোনো ব্যাখ্যা ছাড়াই সেই শূন্যতাটা কিন্তু আমরা পূরণ করছি না, সেই শূন্যতাটা থেকে যাচ্ছে। সে কারণে এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, এটা গত বছরে জুডিশিয়াল কনফারেন্সে এই কথাটা জাজরা, যদিও ইনডোর মিটিংয়ে কথাগুলো আলোচনা হয়েছিল, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট ওই আলোচনার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় যেসব মামলাগুলো এই মুহূর্তে সারা দেশে চলছে, সেই মামলাগুলোর একটা জায়গার মানে বড় রকমের একটা ঘাটতি রয়ে গেছে। সেটা শো করছে যে আপনি সামাজিক সংস্কৃতি যে নারী বিরোধী বা নারীর প্রতি বিদ্বেষ, বা আপনি আইনের, এইটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে যে আইনের যথাযথ প্রয়োগ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থতা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে না পারা, এবং প্রসিকিউশন ইনভেস্টিগেশন যে জায়গাটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র নারীর নিরাপত্তায় যে রক্ষা কবচ তার নিশ্চিতভাবে নির্মোহভাবে যেটা করার কথা, সেটা এই রাষ্ট্র দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এটি আমি মনে করি যে একটি প্রেক্ষাপট। বগুড়ার ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখতে চাইব, কিন্তু তারপরেও এটা দেখব যে সমাজে কি ধরনের একটা আইন শৃঙ্খলার প্রতি, মানে আইনের প্রতি বা একটা সাংগঠনিক অবস্থার মধ্যে থেকে কি ধরনের একটা দায়মুক্তি সংস্কৃতি সমাজে চালু থাকলে, যে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি জায়গায় থেকে যাদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, তারা কিন্তু একটা অপরাধ হতে পারে, কিন্তু আপনি যদি এর তাদেরকে কিভাবে তুলে নেয়া, তার মাকে নির্যাতন করা, অর্থাৎ সামগ্রিক পরিবেশটা যদি দেখেন, তাহলে পরে এটা দেখা যায় যে আমাদের সমাজে সাধারণ মানুষ, নিরীহ মানুষের জন্য যে একটা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করার কথা বা আইন প্রয়োগকারী সংস্থা বা বিচার ব্যবস্থাটা যে রকমের থাকার কথা,
যা এর প্রতি ডিটারেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে এগুলো থেকে দুর্বৃত্তদেরকে নিবৃত্ত করবে, সেই সুরক্ষাটা কিন্তু সমাজে নেই। সুতরাং এটা একটা আত্মজিজ্ঞাসা। আজকের ক্ষমতাসীন দল যারা বলেন যে তারা এইসব ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, হ্যাঁ এটা ঠিক যে অপরাধ ঘটবে, কিন্তু তারপরেও এটি একটু আসলে একটা সামগ্রিকভাবে একটা বিরাট দুর্ভাগ্যজনক, আমাদের এটা একটা জাতীয় লজ্জা। জি, জাহিদুল হাসান পিন্টু, আমি একটু জানতে চাই যে একটু নতুন মাত্রা যোগ করেছে মনে হয়, যে একেবারে এই ধর্ষণ, তারপরে মা মেয়েকে নির্যাতন, মাথা নেড়া করে দেওয়ার মতো ঘটনা, এরকম ঘটনা আগে ঘটেছে বলে মনে হয়নি। অবজারভেশন হলো, জি, ধর্ষণ তো বাংলাদেশে নতুন না, নারীর প্রতি নির্যাতন প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি, খবরের কাগজ গণমাধ্যমে দেখছি অনেক ঘটনা, বছর ধরে এটার মাত্রাও বেড়েছে, কিন্তু আপনার নির্যাতনের ধরনটা পরিবর্তিত হচ্ছে, এটা ঠিক যেটা বলছেন। হ্যাঁ, শুধু আপনার ধর্ষণই না, ধর্ষণের সঙ্গে আরো নানান রকম নিপীড়নমূলক আপনার ব্যবস্থা নিচ্ছে আমাদের সেই সমাজেরই তো অংশ তারা, এটা আমরা স্বীকার করি আর না করি, আমরা তো এই সমাজে ধর্ষক জন্ম দিচ্ছি। এখন মিজান ভাই যেগুলো বললেন প্রশাসনিক এবং আইনগত বিষয়গুলো, এর বাইরে আমার মনে হয় আমাদেরকে আরেকটু নজর দিতে হবে, কেন এই সমাজে ধর্ষক জন্ম নেয়। মানুষ তো ধর্ষক হয়ে জন্ম নেয় না, সেই মানুষটা কেন ধর্ষক হচ্ছে, সমাজে কি কি উপাদান থাকলে পরে সে ধর্ষক হয়। এর মধ্যে আইন তো একটা বড়, যদি সে আইনগত সুবিধা পায়, সে যদি আপনার প্রভাবশালীদের পক্ষ থেকে কোনো সুবিধা পায়, সে যদি একটা বিচারহীনতার মধ্যে থাকে, এগুলো তো কারণ অবশ্যই। তারপরও আমাদের মনোজগতের কোনো পরিবর্তন কেন আসছে না, অথবা আমরা চারিপাশে পারিপার্শ্বিক অবস্থাগুলোতে যেগুলো আমরা দেখছি, ধরেন এই টিভি, নাটক, সিনেমা বা এই সোশ্যাল মিডিয়া, সর্বক্ষেত্রেই যখন আমরা নারীদের প্রতি একটা তাচ্ছিল্য বা অবমাননাকর পরিবেশ তৈরি করছি এবং সেটার আপনার প্রতিবাদ হচ্ছে না, এটাও কিন্তু একটা কারণ, যে ঘটনা ঘটালে তো আপনার পার পেয়ে যাওয়া যাচ্ছে। আবার যদি ধরেন এই আমরা মিডিয়ার যেগুলো দেখি, মানে এই মানবাধিকার সংস্থাগুলো যেই গবেষণাগুলো করে, সেখানে যেটা দেখি, বছরে গণমাধ্যমে হাজার খানেক ধর্ষণের খবর আসে, হয়তো প্রকৃতপক্ষে ধর্ষণের সংখ্যা এর কয়েক গুণ, আর অধিকাংশই আপনার কোর্ট কাছারি আদালত পর্যন্ত গড়ায় না। হ্যাঁ, আর কিছু তো আছে আপোষ, কিছু তারপরে কিছু আছে লোকলজ্জার ভয়ে যায় না। এই হাজার খানেক মামলাও যদি আপনার হয়, যেটা মিজান ভাই বলছিলেন যে বিচার হচ্ছে না, আপনি কি বছরে হাজার খানেক বিচারের রায় হয়, সেই শতাংশ যদি হিসাব করেন, আমার তো মনে হয় হাজারে কয়টা মামলার রায় হয় বছরে। এখন একজন ধর্ষকের যদি বিচার সাথে সাথে হতো, যেটা উনি বলছেন যে তাৎক্ষণিক বিচার যদি হতো বা দ্রুত বিচার, এবং সেটাও যদি রিফ্লেক্ট মিডিয়ায় আসতো যে ধর্ষণ করেছে তারই যাবজ্জীবন জেল হয়েছে, যদি বারবার হয়, যতবার ধর্ষণ হবে ততবারই যদি নিউজটা আসে, গণমাধ্যম বলেন বা সমাজ যদি জানতে পারে তার একটা শাস্তি হয়েছে, তাহলে হয়তো একটু মানে ভয়ডর হতো, কিন্তু সেই সংখ্যাটা তো একেবারেই কম। আর কোনো কোনো ক্ষেত্রে তো সেটা আপনার 10-20 বছরও তো আপনার হয়েছে যে জাজমেন্ট কমপ্লিট হয় নাই, তাই না, ধর্ষণ কেসে। কিন্তু জাহিদুল হাসান পিন্টু, একটু এই বিষয়টাই যেটা হচ্ছে যে শ্রমিক লীগ নেতা, ক্ষমতাসীন দলের, এটা একটা বাড়তি উপাদান যোগ হয়েছে। ধরেন আপনি ধর্ষণ তো শ্রমিক লীগ নেতা ঘটিয়েছে বা শ্রমিক দল বা যুব দল, হিসাবটা এইটা না, সে একজন ধর্ষক। তারপরে সে শ্রমিক লীগের যে বাড়তি সুবিধাটা সে নিয়েছে, সেটা হলো ওই যে বাসা থেকে ধরে এনে যে নির্যাতনটা আবার করেছে, এটা দিয়ে এলো সে যে একজন মানে ক্ষমতাসীন বা তার যে ক্ষমতা আছে, সেইটারই একটা বহিঃপ্রকাশ, তার মনোজগতে যেটা আছে সেটারই বহিঃপ্রকাশ, সেটা তুলে নিয়ে আয়, শাস্তি দে, কে কি করতে পারবে, এই অ্যাটিটিউডটা গড়ে উঠেছিল আপনার ক্ষমতাসীন বা সরকারি দলের আশেপাশে আছে বলেই। এটা নিয়ে যে যত কথাই বলুক যে তাদের কোনো পরিচয় নাই, রাজনৈতিক দল নেই, ধর্ষকই, তারপরেও সেই সুযোগটা পায় আপনার ক্ষমতাসীনদের আশেপাশে থাকে বলেই। এই দুঃসাহস আবার দেখাতো না। ধর্ষণ করেছে এক জিনিস, কিন্তু ধর্ষণ করার পর ধরে নে মা মেয়েকে, আবার সেখানে দেখবেন যে কাউন্সিলর। হ্যাঁ, তো এখানে একটা জিনিস এইবারই দেখলাম, মাঝে মধ্যে দেখি এমন প্রম্পট অ্যাকশনটা আপনার সবসময় পুলিশ নেয় না, নানান হিসাব নিকাশ করে সরকারি দলের, এটা অ্যাকশনে গেলে কি রিঅ্যাকশন হয়,
এসব চিন্তা ভাবনা। কিন্তু এখানে দেখলাম আপনার বগুড়ার পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে, তারা কোনো দিকে তাকায় নাই। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে এই বিচারটা যেন খুব দ্রুত হয়। সেটাও যদি 10-20 বছর ঝুলে যায় তাহলে এই মামলার বিচারের কোনো প্রভাব সমাজে পড়বে না। সব মিলিয়ে মানে এগুলা কিসের ফলাফল মনে হয় আপনার? যে আমাদের কি সামাজিক অবক্ষয় তো একটা বিষয়, না হলে তো আর এই অবস্থা তৈরি হওয়ার কথা না। আমি জানতে চাই বিচারহীনতা সংস্কৃতিতে একটা বিষয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেগুলোর কোনো ফলাফল কিনা বা না, এটা ধরুন একটা কারণ দিয়ে বলতে পারি। সমাজের অবক্ষয় তো শুধু একটা কারণে হয় না, এটা আপনার বলতে পারেন যে আমাদের আরেকটু যোগ করে যে বড় বড় যে ঘটনাগুলো ঘটছে যেগুলো সমালোচিত হচ্ছে অনেক বেশি, সেখানে দেখছে অনেক বেশি বিত্তশালী লোকজন বা ক্ষমতাবান যারা, ক্ষমতার কাছাকাছি যারা, তারা এর সঙ্গে জড়িত থাকছে। সব সময় নির্যাতিত হয় কে? হয় দুর্বল। এই ঘটনাটা তো ঘটায় প্রভাবশালীরাই। আপনি দেখবেন যে দুর্বল না হলে, যে ধর্ষক তার চেয়ে দুর্বল, একে তো নারী দুর্বল, তারপরে নারীর ওই ফ্যামিলি আরও দুর্বল না হলে কিন্তু সে ওই জায়গায় ধর্ষণ করতো না। এখানে ক্ষমতা, প্রভাব, শক্তি, অর্থ, বিত্ত সব কিছুই কাজ করে। হ্যাঁ, এখানে এইগুলো আপনার এক ধরনের এটা একটা সংস্কৃতিও বটে। আপনি দেখবেন যে আমরা এই এক ধরনের বৈধতাও দেই, যে ধর্ষকের পক্ষে অবস্থান নেই এই সমাজ, সেই ক্ষেত্রে নির্যাতিত নারীর পক্ষে কিন্তু আমরা দাঁড়াই না। মুখে বলি কিন্তু ভিতর থেকে আমরা খুব একটা তার পক্ষে দাঁড়াই না। এই যে আমাদের মানসিকতা, সেই জায়গাটার আমি কথা বলছি। আপনি দেখবেন যে এই কথা উঠে, ওই মেয়ে অমুকের বাড়ি গেল কেন, এই মেয়ে রাতে ঘর থেকে বের হলো কেন, নানান কথা উঠে। এই কথাগুলো উঠা মানে হলো আমাদের চরিত্রের প্রকাশ। আপনি দেখবেন এই ধর্ষণ তো ইয়ের মধ্যে নাই, আদিবাসীদের মধ্যে নাই, ওই সংস্কৃতিটা নাই। হ্যাঁ, তাদের তো যে আমার এখানে প্রশ্ন ওঠে এই ছোট কাপড় চোপড় পরে কেন এক শ্রেণীর কাঠমোল্লাও এগুলি বলার চেষ্টা করে কেন? আপনার আদিবাসী পাহাড়ি অঞ্চলে তো আরও সংক্ষিপ্ত, তাদের মধ্যে তো এই ধর্ষণটা নেই। সেই কারণে বলছি এটা একটা সংস্কৃতির পার্ট হয়ে গিয়েছে। আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করি না ঠিক মতো। আমরা পুরুষরাও বলেন বা পুরুষতন্ত্র, এটা পুরুষের সমস্যা না, পুরুষতন্ত্রের সমস্যা। সেই পুরুষতন্ত্র আপনার মুখে মুখে আমরা এগুলোর কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে, হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে এই যে যতই আমরা এই নির্যাতিতের পক্ষের কথা বলি, আপনি কজন পুরুষ পাবেন একজন নির্যাতিত নারীকে বিয়ে করতে রাজি হবে? পাবেন না। সেই উদারতা আমার সমাজে, আমাদের মধ্যে কিন্তু নাই। জি, মিজানুর রহমান খান, এই অবস্থা থেকে বের হয়ে আসার আসলে উপায় কি? একটা বিরতি নিয়ে এসে এই প্রশ্নের উত্তরটা নিচ্ছি একটু। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আমাদের নিউজরুম সংলাপে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম বগুড়ায় মা মেয়ের উপর নির্যাতন প্রসঙ্গে। জি, মিজানুর রহমান খান, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে প্রতিনিয়তই তো আমরা এ ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছি, ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু বের হওয়ার উপায় আসলে কি? মানে শুধুমাত্র কি বিচার, কঠিন শাস্তিই উপায়, না অন্য কোনো উপায় দেখেন আপনি? দেখুন, এটার হচ্ছে সব থেকে যেটা বড় বিষয়, একটা হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেইখানে একটা যে শৃঙ্খল, সেখানে যে একটা বাধা, সেখানে একটা সামগ্রিকভাবে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে দুর্বল অবস্থায় রয়েছে। এখন দেখেন, আপনি আমাদের মাননীয় আইনমন্ত্রী একটা আশ্বাসের কথা শুনিয়েছেন যে স্বাধীন প্রসিকিউশন ইউনিট করবেন, যেটা এই স্বাধীন প্রসিকিউশন করাটা একটা দীর্ঘদিনের দাবি, এবং এটা বিশ্বের বহু দেশ এটা করে সুফল পেয়েছে। কারণ আমরা সবসময় একটা বিচারের প্রক্রিয়ার কথা ভাবলেই আমরা শুধুমাত্র আদালতের কথা ভাবি, কিন্তু আদালতের সামনে যারা কেসটা সঠিকভাবে নিয়ে যায় সেটা হচ্ছে প্রসিকিউশন। তো সেই প্রসিকিউশনটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট করা হয় তাহলে পরে যে সুফলটা পাওয়া যাবে। সুতরাং আমি বলতে চাইছি যে এই ধরনের কিছু মৌলিক ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য কতগুলো মৌলিক রিফর্মের জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে হাত দিচ্ছে না সরকার। এবং এটাকে এই জন্য আমি বলি যে পদ্ধতিগতভাবে আমাদের বিচার ব্যবস্থাকে নুব্জ করে রেখেছে এই রাষ্ট্র। সেজন্য কোন দলকে আমি এককভাবে দায়ী সেটা বড় কথা নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এই ক্ষেত্রে একটা অস্বাভাবিক একটা ঔদাসীন্য দেখা যাচ্ছে যে
এখানে কেউ হাত দিতে চাইছে না, এই জায়গাটা ভাঙতে হবে। একটা নাম্বার 1, কি কারণে হাত দিতে চাচ্ছে না মনে হয়? সেটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে সুশাসনের প্রতি রাজনৈতিক অঙ্গীকারের বা রাজনৈতিক সদিচ্ছার যে বিরাট অভাব, সেটার সঙ্গেই এই প্রশ্নটি জড়িত সামগ্রিকভাবে। তো এখন সেই জায়গা যেহেতু প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটছে, মানে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, একের পর এক নারী নির্যাতনের শিকার হচ্ছে। এটা উনি শুধু বিচ্ছিন্নভাবে আপনি শুধুমাত্র যদি আপনি অঙ্গীকার করেন যে আপনার আমার ফৌজদারি বিচার ব্যবস্থা এখন যেভাবে আছে আপনি সেভাবেই রাখবেন, শুধু নারী ও শিশুদের জন্য আপনি একটা সুরক্ষার জায়গা বের করবেন, সেটা হবে না। সামগ্রিকভাবেই আপনাকে ফৌজদারি যে আমাদের বিচার ব্যবস্থা আছে সেটার খোল নলচে বদলাতে হবে। সেখানে বাজেটের দরকার হবে। মাননীয় প্রধান বিচারপতি বাজেট নিয়ে যে আক্ষেপ প্রকাশ করেছেন সেটার কিন্তু যথেষ্ট শক্তিশালী ভিত্তি রয়েছে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। বহু বছর ধরে এটাকে একেবারেই যে বাজেট আমাদেরকে দেয়া হচ্ছে সেটা কয়েকটা মিনিস্ট্রির যেটাকে দেয়া হয় তারও একটা ভগ্নাংশ হচ্ছে দিয়ে পুরো বিচার ব্যবস্থা চলে। এই জায়গা থেকে, এই মাইন্ডসেট থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। সেটা অনেক মৌলিক বড় জায়গা, সেখানে যেতেই হবে। এখন কথাটা হচ্ছে যে কিন্তু আপনি ইমিডিয়েট কতগুলো, যেটা হচ্ছে যে হ্যাঁ আমার এখন এই মিনিমাম অবস্থার মধ্যে থেকে, এক্সিস্টিং অবস্থার মধ্যে থেকে আমরা কতটা প্রতিকার পেতে পারি, কত দ্রুত আমরা একটা সুফল পেতে পারি, সেই জায়গাটা আমি বলবো। দেখুন আমি এই যে এখনই আমি এটা বের করলাম এবং এখনো আমি দেখছি এই জায়গাটা রয়েছে। এখানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের আপনি কম্পারেটিভ ক্রাইম স্ট্যাটিস্টিক্স আপনি 2002 থেকে 2015 পর্যন্ত দিয়েছে। এই যে দেখেন এইটা একটা, এই জায়গাটা বদলাতে হবে পুলিশের এই যে এই অ্যাটিটিউড। এবং আমি মনে করি যে এটাও যে নারীর প্রতি, তাদের প্রতি যে অশ্রদ্ধা, এটার একটা এবং বিচার বঞ্চনা থেকে যে তার রাষ্ট্রকে আড়াল করে রাখার, এই ব্যর্থতাকে আড়াল করে রাখার ফন্দি হচ্ছে এটা। এখানে একটা আপনি দেখেন, এখানে একটা সাবহেড করেছে উইমেন অ্যান্ড চাইল্ড রিপ্রেশন, নারী ও শিশু নির্যাতন। আপনি এর মধ্যে ফিগার যেমন হচ্ছে যে 2015-তে দেখাচ্ছে 21,220টা। এটা দেখেন আপনি 2005, 6 বা 7-এও এটা অনেক কম ছিল, এটা আপনার 11,000 এর থেকে 15,000 এরকমের মধ্যে ছিল। এটা কিন্তু এখন ক্রমাগতভাবে দেখছি, এই যে দেখুন এই গত 5 বছর ধরে 21,000 প্লাস, হ্যাঁ গড়ে 21,000 প্লাস। তার মানে হচ্ছে এই শাসনামলেই তার প্রথম হাফে যা বেড়েছে তার পরের হাফে গড়ে 10,000-এর বেশি করে শুধু তার অফিসিয়াল স্ট্যাটিস্টিক দেখাচ্ছে। এখন এখানে কথা, আপনি কিন্তু এর মধ্যে আপনার ওই ইপটিজিংও আছে, আবার অ্যাসিড ছোড়াও আছে, আবার এখানে আপনার এই আপনার ধর্ষণও আছে। এখন কিন্তু আপনাকে এই পুরো ফিগারটা আপনি কিন্তু এই জন্য পুলিশ লুকিয়ে রাখছে, এই রাষ্ট্র লুকিয়ে রাখছে যে এই দেশে প্রতি বছর কতজন নারী ধর্ষণের শিকার হয়। তো ধর্ষণ তো হচ্ছে নারীর বিরুদ্ধে একটা সর্বোচ্চ মানে ঘৃণিত এবং সবচেয়ে ভয়াবহ নৃশংসতম অপরাধ হচ্ছে নারীর বিরুদ্ধে ধর্ষণ। এবং এখন আপনি এটাকে ইপটিজিং এর যে ফিগার আপনি আর ধর্ষণের মধ্যে ফিগার আপনি সেটা লুকিয়ে রাখছেন। এটা বদলাতে হবে। এটা পুলিশকে, পুলিশ হেডকোয়ার্টারের প্রতি বিনীত অনুরোধ জানাই, তার যারা এই স্ট্যাটিস্টিক যারা রক্ষা করেন তারা যাতে এই ধর্ষণের তথ্যকে আলাদা করে দেখান। এখন আপনি আসেন রুলিং পার্টি হিসেবে আমি এটাই সন্তুষ্ট না। হ্যাঁ, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আওয়ামী লীগের বগুড়ার নীতি নির্ধারকদের যারা এই সাসপেনশনের ব্যবস্থা করেছে, কিন্তু একই সঙ্গে আপনি দেখবেন যে এই টেবুটা একটা টেবু তৈরি হয়েছে। আপনি দেখেন বগুড়ায় যারা প্রতিবাদ করেছে, আজকের যদি ধরুন কথার কথা, আজকের যদি শাসক দলের নারী সংগঠনগুলো সারা দেশে আজকের যদি এই ঘটনার বিরুদ্ধে, যে এটি শ্রমিক লীগের কেউ নয়, এটি নারীর বিরুদ্ধে সহিংসতা এবং তার কোনো যিনি ভিকটিম তার কোনো পলিটিক্যাল পরিচয় নেই, এবং এটা কেউ বলছে না যে এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক রয়েছে, এটি একটি নির্ভেজাল অপরাধ। তো আমি বলছি যে শুধুমাত্র পুলিশ এবং বিচার ব্যবস্থা আমাদেরকে এটা থেকে বেরোতে শুধু তার উপরেই যদি থাকি তাহলে পরে আমরা বেরোতে পারবো না। আজকে যদি সারা দেশে আমি বলবো যে এখনো সময় রয়েছে, তারা যদি আজকের আওয়ামী লীগ শীর্ষ পর্যায় থেকে এই নির্দেশ দেয় যে সমস্ত নারী ইউনিটগুলো আওয়ামী লীগের, তারা এর বিরুদ্ধে প্রতিবাদে শান্তিপূর্ণভাবে তারা মৌন সম্মতি করে তারা 10 মিনিট এক জায়গায় দাঁড়াবে, এই যে প্রতিবাদটা সমাজে যে সামাজিক আন্দোলনের সূচনা করবে, সেটার যে শক্তি, সেটা আপনার পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থার যে শক্তি তার চেয়ে অনেক বেশি শক্তি এবং বেশি তাৎপর্য বয়ে নিয়ে আসবে। আমি আশা করব যে এই ধরনের একটা প্রতিবাদের ধারা বা সূচনা
তৈরি করতে হবে। সেটা মনে করতে পারে যে শাসক দল যে এটা করলে বুঝি তাদের এটা একটা বিব্রত হওয়া বা এটা একটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি মনে করি যে আওয়ামী লীগের যারা নারী নেতৃত্বে রয়েছেন, নারীর অধিকারের জন্য যারা সোচ্চার, তারা এই বিষয়টিকে ভাবতে পারেন। এবং আজকে দেখেন আরেকটা জিনিস ভাবা হয় যে যখনই কোনো অপরাধ ঘটে তখনই এর কোনো তদন্ত সংশ্লিষ্ট দলের সঙ্গে সংশ্লিষ্ট যখন হয় তখন কিন্তু তারা সেই ব্যাপারে সেই তদন্তে কোনো প্রকার সহায়তা করে না। তখন হয় কি, আজকে ধরুন এই বগুড়ার বিষয়টিতে কি দেখুন, আজকের আওয়ামী লীগের যদি ওই শ্রমিক লীগ বা যারাই অভিযুক্ত, আজকে যদি তাদের তত্ত্বাবধানে যদি একটি তদন্ত কমিটি হয় তাহলে পরে সেই তদন্ত কমিটির সামনে একটা গণশুনানি হতে পারে, একটা ফেয়ার ট্রায়ালের জন্য। আওয়ামী লীগের পক্ষ থেকে তদন্ত করার কথা বলা হয় না, ওই তদন্ত একটা 3 সদস্যের না, ওটা দেখবেন যে ওখানেই হচ্ছে কথা, ওই যে ব্যুরোক্রেটিক যে 3 সদস্যের একটা কমিটি করেছে ওর দিকে তাকিয়ে থাকবে। এটাকে ডিফিট করতে হবে। আজকের আওয়ামী লীগকে তার এই যে পলিটিক্যাল মানে প্রসেসের মধ্য দিয়ে যে কমিটি, সেই কমিটি অনেক বেশি দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। এই আমলাতান্ত্রিক কমিটির দিকে তাকে তাকিয়ে থাকতে হবে না, এবং মেসেজটা দিতে হবে কিন্তু পলিটিক্যালি। সেটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন আমরা পার্লামেন্টের ক্ষেত্রে এইটা বলি, দুদককে আপনি বলেন দুর্নীতি দমনের ব্যবস্থা নিতে, আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কক্সবাজারের ওই মিস্টার বদিকে যদি আপনি পার্লামেন্ট এক্সপেল করেন, আপনি যদি আদালতের দিকে না তাকিয়ে থাকেন, তাইলে পরে যে রাজনৈতিক বার্তা বা রিফর্মের যে বার্তাটা সমাজে তৈরি হয় সেটা অনেক বেশি জোরালো। সেজন্য আমরা হাউস অব কমন্সকে দেখি যে তারা ওই পার্লামেন্ট মানে অর্থাৎ বিচার ব্যবস্থা বা পুলিশ কি করবে সেই জন্য তারা বসে থাকে না। সেই জন্য তাদের গত 100 বছরের ইতিহাসে অন্তত 60 জন হাউস অব কমন্সের সদস্যকে তারা এক্সপেল করেছে। আর এইখানে একজন আমানুর রহমান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা, তাকে হত্যার দায়ে তার প্রধান আসামি হওয়ার পরেও তাকে আমরা হাজিরা খাতায় সই দিতে দেখি। এই অবস্থাটা দেখেন, এই রাজনৈতিক অবস্থাটাই আমাদের এই দুরবস্থাকে অনেক বেশি জটিল করে তুলেছে। পুলিশ এবং বিচারকদেরকে এই যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেগুলোকে সরানোর। সুতরাং আজকের রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক অঙ্গীকার, সুশাসনের শর্ত পূরণ করা, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেগুলোর দিকে যদি আমাদের শাসক দল নজর দেয় তাহলে আমি মনে করি যে এটা তাদের দলের প্রতিও, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তারা সততার কথা বলেন, আদর্শের কথা বলেন, তারা আবার নির্বাচনে ফিরে আসার কথা বলেন। আজকে নির্বাচন কমিশন ডায়ালগ হতে যাচ্ছে, সেখানে তাদের স্টেক রয়েছে। আমি মনে করি যে একটার সঙ্গে একটা পরিপূরক। আপনি সুশাসন, সুনির্বাচন, আমি মনে করি যে সুনির্বাচন দিতে পারে, এইটা থেকে বিচ্ছিন্ন করে নির্বাচনকে দেখা যায় না। জি, সংলাপের কথা বললেন মিজানুর রহমান খান। আমি একটু জানতে চাই যে মানে শুরু হচ্ছে সংলাপ, প্রথম দিন আসলে সুধীজনরা যাচ্ছেন, খবর যেটি এখন পর্যন্ত 59 জন সুধীজন তারা আমন্ত্রণ পেয়েছেন, 22 জন যাচ্ছেন না। নির্বাচন কমিশন বলছে যে 30-35 জন থাকলেই যথেষ্ট। যে সময় দেওয়া হয়েছে 11টা থেকে 1টা 2 ঘন্টার মধ্যে তারা কথা বলবেন, গড়ে 2 মিনিট করে সময় পড়ে। সব মিলিয়ে কতটা আশা দেখেন এই সংলাপ নিয়ে আপনি? আসলে দেখেন, সংলাপের রেজাল্ট যাই হোক, আমি উদ্যোগটাকে আমি স্বাগত জানাই, কারণ অন্তত আলোচনা তো হবে। রেজাল্ট যেটাই হোক, আলোচনাগুলো দরকার আছে। হ্যাঁ, অনেক কথা বলতে পারে না, বলা দরকার, কিছু চেঞ্জ আনা দরকার। কিন্তু আমি আশাবাদী না এই কারণে যে মানে রেজাল্ট যে এখান থেকে খুব বেশি আসবে এটা আমি মনে করি না। আর আমার প্রস্তাব এই জায়গায় অন্যরকম। আপনি নির্বাচন কমিশন শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন দিলেই যে কথাগুলো আলোচনা হচ্ছে, সুশাসন বা ভালো জিনিস বা রাষ্ট্র আইনের শাসন, এগুলো হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি রাজনৈতিক দলগুলোর এই অঙ্গীকার জনগণের সঙ্গে করে। এখন ধরেন এটা সুনির্বাচন মানে সবচেয়ে ভালো নির্বাচন হলো, এরপর কি হবে সেইটা হলো গুরুত্বপূর্ণ। মানে সরকার, কিন্তু ভালো নির্বাচন হওয়াটাও তো জরুরি না, অবশ্যই জরুরি, কিন্তু তারপরেও দেখেন আমরা তো ভালো নির্বাচন 4টা পেয়েছি। আমরা 91 সালে ভালো নির্বাচন পেয়েছি, 96 সালে পেয়েছি, 2001-এ পেয়েছি, 2008-এও পেয়েছি। গত 45-46 বছরে বাংলাদেশে একবার মাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরই নজির আছে। একটি সরকারও শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করতে পারেনি। শুধুমাত্র 2001-এ আপনার শেখ হাসিনার আপনার সরকারে ছিলেন, তখন উনি ক্ষমতা হস্তান্তর করলেন। আপনি 96-এ আন্দোলন, বছরের পর বছর আপনার, এই 94 থেকে আন্দোলন হলো 2 বছর, এই 91-এরটাও আপনার এরশাদের পতন,
এর আগে জিয়র আপনার সাত্তার সরকারকে বন্দুকের নলের মুখে উৎখাত, বঙ্গবন্ধুকে হত্যা, এরপরে 2001-এর পরে যেটা আসলো 2006-এ ইয়াজউদ্দিনের সরকার, হ্যাঁ আপনি দেখেন একটা সরকারও আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। এর মধ্যে 10টা নির্বাচন হলো, কয়েকটা নির্বাচন আমি ধরেন বাদই দেই, তৃতীয় সংসদ নির্বাচন ধরেন আপনার সামরিক আইনে হয়েছে, বা দ্বিতীয় সংসদ বা চতুর্থ সংসদ তো নির্বাচনই হয় না, ষষ্ঠর মতো, বা আপনার 5ই জানুয়ারি নির্বাচনের কথাও যদি আমি বাদ দিই, আমাকে তো কেয়ারটেকার যেটা নির্বাচন কি সহায়ক সরকার চাচ্ছে এখন, বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলাম আমি। এখন এই 4টা নির্বাচনের পর 4টা গণতান্ত্রিক সরকার এসেছে, আমি কি পেয়েছি? আমি তো এই এন্ডে, জনগণের এন্ডে। এখন বলতে পারেন যে না, ওই নির্বাচিত সরকার পেয়েছেন, গণতন্ত্রভাবে আমি ভোট দিতে পেরেছি, আমার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছি, কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করার পর সরকারগুলো যেই আমাদের জন্য যা করা দরকার সেগুলো কি করেছে? এখন আমি নির্বাচন দিলাম, ভালো একটি সরকার আসলো, আসার পর আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, ধরেন 91 সালে বিএনপি পাওয়ারে আসলো, আওয়ামী লীগ বিরোধী দলে, সংসদ বয়কট করলো প্রায় 30 থেকে 32%। 96-এ বিএনপি পাওয়ারে আসলো, জি 96-এ আওয়ামী লীগ বিরোধী ক্ষমতায় আসলো, বিএনপি বিরোধী দলে 43%-এর মতো সংসদ বয়কট হলো। 2001-এ 60% সংসদ বয়কট। 2008-এ আপনার 84% সংসদ বয়কট হয়েছে। খালেদা জিয়া 5 বছরে 10 বার সংসদে গিয়েছেন। এখন নির্বাচন হলো, সরকার আসলো, আমার কি সুশাসন হয়েছে? আমি তো আবার সেই নির্বাচন নিয়ে যুদ্ধ করছি কিভাবে নির্বাচনটা হবে। আমার কি দুর্নীতি দমনের বিষয়ে যে অঙ্গীকারগুলো ছিল সেগুলি পূরণ হয়েছে? আমার কি মানবাধিকার যে আমাদের উন্নয়ন করার কথা, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু ওই কমিশন কি আমার মানবাধিকার রক্ষার জন্য কোনো কাজ করতে পারছে? আমার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কি সেই শক্তিশালী হয়েছে? আমরা কিন্তু সেটা এসবের মূলে কি মনে করেন আপনি? এটা রাজনৈতিক সদিচ্ছা। এখন এটা হলো পলিটিক্যাল পার্টিগুলোকে আমার হলো, আমি শুধু নির্বাচন দিয়ে দিলাম, ভালো নির্বাচন হলো, আবার তারা ক্ষমতায় আসলো, একই যদি হয়, আমি বলছি যে জনগণের সঙ্গে নির্বাচিত হয়ে আসছেন মানে সেটা কতটা গুরুত্বপূর্ণ? আমি বলতে চাচ্ছি যে নির্বাচন পরবর্তী সরকারের শাসন ব্যবস্থা কি হবে সেটাও আপনার আলোচনায় আসা উচিত। সেই কমিটমেন্টটা যেটা ইশতেহারে দেয় সেটাও যেন মানতে বাধ্য হয়, অথবা এটা জনগণের সঙ্গে নির্বাচন কমিশনের মাধ্যমে হোক, যেভাবে হোক, এক ধরনের আপনার চুক্তিতে আসতে হবে যে নির্বাচন পরবর্তী সরকারের শাসন ব্যবস্থার ধরন কী হবে। যদি সে আগের মতোই হয় তাহলে কিন্তু আপনার এই সুনির্বাচনের সুফলাফল পাবো না। জি মিজানুর রহমান খান, এই যে সংলাপ নিয়ে একটু আপনার মতামত জানতে চাই, মানে কোন কোন বিষয় আসলে আসা উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনায়? কোন কোন বিষয়গুলো আসা উচিত আসলে তো আমি মনে হয় আমন্ত্রিতদের যেহেতু একজন, তো সে কারণে আমি একটু মানে সেই কথাগুলো না হয় আমি কালকে বলবো সেখানে গিয়ে। তো সেইখানে আমরা এর মধ্যে অনেক খবর দেখলাম যে 22 জন যাচ্ছেন না, আপনি যাচ্ছেন? আমি তার মধ্যে নেই, আমি যাব, আশা করছি যে আমি সেখানে অংশ নেব। তো আমি যে কথাটা বলি সেটা যেটা ডিবিসি সম্পাদক মহোদয় খুব চমৎকার ভাবে বলেছেন, আমি এই কথাগুলো শুনে আমি খুব স্বস্তি পেয়েছি, কারণ আমি এগুলো বহু বছর ধরে এগুলো লিখি এবং আমি মনে করি যে এই প্রশ্নগুলো থেকে আমাদের দুই প্রধান দলই এড়িয়ে চলতে চায়। তো এর রিমেডি কি? সেটা হচ্ছে যে একটা বড় রকমের কনস্টিটিউশনাল রিফর্ম দরকার। সেই রিফর্মের মধ্যে কয়েকটা খাস বাত কথা হচ্ছে যে আমাদের সেই সমস্ত নির্বাহী ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত করা হয়েছে নিরঙ্কুশভাবে, যেটা সংসদীয় অনুশীলনরত কোনো গণতান্ত্রিক সংবিধানে এখন পর্যন্ত লেখা হয়েছে বলে এর বিষয়ের একজন ক্ষুদ্র গবেষক হিসেবে আমি এটা কখনো দেখিনি। এখনো পর্যন্ত আমি এমন কোনো সংবিধান খুঁজে পাইনি। তো সেই অবস্থাটা, এবং আপনি দেখবেন যে আমরা ওয়েস্টমিনিস্টার মডেলের গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট এ দুটোকে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছি এবং আমরা বলেছি যে নির্বাহী ক্ষমতা সব প্রধানমন্ত্রীর কাছে থাকবে। আবার যখন ক্যাবিনেটকে আমরা বলেছি যৌথভাবে তারা জবাবদিহি করবে, যেটা ওয়েস্টমিনিস্টার মডেলের মানে যেটা কথা, যৌথভাবে জবাবদিহি করবে। তো আমাদের মন্ত্রীরা কিন্তু সবাই সব মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ, সংবিধান তাকে সরাসরি তাকে নির্বাহী ক্ষমতাটা দেয়নি, দিয়েছে প্রধানমন্ত্রীকে।
তো এই যে জায়গাটা, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখবেন সমস্ত কনস্টিটিউশনাল পোস্টধারীরা সবাই হচ্ছে এই লিখেছে বটে যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী ব্যতীত রাষ্ট্রপতি আর সবটাই প্রধানমন্ত্রী পরামর্শ করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতিও এটা দ্বাদশ সংশোধনীতে ঢুকিয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রধান বিচারপতি সহ সব সাংবিধানিক পদধারী দেখি এই যে আপনার সার্চ কমিটি করে যে আমরা নির্বাচন কমিশন পেলাম, এটিরও সাংবিধানিক আলোকে যদি আমি বলি তাহলে পরে চূড়ান্তভাবে কার ইচ্ছার প্রতিফলন ঘটেছে? ক্যাবিনেটের নয়, সাংবিধানিকভাবে একজন প্রধানমন্ত্রী। না, এখানে প্রধানমন্ত্রী তো স্বাধীনভাবে নিয়োগ করার সুযোগ নেই, কারণ ওনাকে তো সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে যেতে পারবে না, সেটা অন্য কথা, সেটাই ঠিক আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। সেটা বলতে আলটিমেটলি ক্ষমতা তার অত নাই, সেটা গণতন্ত্র যে না সেটা তিনি করবেন না, আমি আরবিট্রারি ক্ষমতা হোক সেটা নয়, সেটা হচ্ছে যে এখন কথাটা হচ্ছে যে এটা থেকে বেরিয়ে আসার জন্য বিশ্ব এখন কি করছে। গত 10 বছরে আমাদের সাংবিধানিক যদি আমরা বিবর্তনগুলো দেখি পৃথিবীতে, তাহলে পৃথিবীর বিবর্তনের আমার যতটুকু জানাশোনা তাতে আমি একটা বড় ধারা দেখি, সেটা হচ্ছে যে যেমন বাংলাদেশ এখন একটা বিচ্ছিন্ন ধারায় রয়েছে। সেটা কি? সে কোনো কিছু, সে দুদকের জন্য একটা সার্চ কমিটি আছে, সে এখন বিচারপতিদের জন্য একটা সার্চ কমিটির কথা ভাবছে, বা আমরা দাবি করছি যে একটা সার্চ কমিটি ধরনের কিছু হোক। আমরা মানবাধিকার কমিশনের জন্য একটা বিচ্ছিন্নভাবে নির্বাচন কমিশনের জন্য একটা বিচ্ছিন্ন করে রেখেছে, অথচ আপনার যে ইমপিচমেন্ট না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে এ নিয়ে যে বিতর্ক করছি, তাহলে আপনি দেখেন আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা ভাবছি এমন একটা প্রেক্ষাপটে, তখন তার জবাবদিহিতে করার জন্য আমরা কি মেকানিজমে নিব সেটা অমীমাংসিত রয়েছে। এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা পেয়েছি, এখনো পর্যন্ত আমরা জানি না যে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ে যে তাদের জবাবদিহিতার কি প্রক্রিয়ায় হবে। আমরা শুনছি বটে যে 16তম সংশোধনী বাতিল করা হয়েছে, তার মানে হচ্ছে এটা পার্লামেন্টের কাছে থাকছে না। তাহলে নির্বাচন কমিশন আমরা যে আগামী নির্বাচনে এটা কি হবে সেই জায়গাটা আজকে যে এই মুহূর্ত পর্যন্ত আলোচনা করছি, আমরা এটা জানছি না যে 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, তাই কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি অটোমেটিক্যালি রেস্টোরড হয়ে গেছে, যেটা আমরা 8th অ্যামেন্ডমেন্টে দেখেছিলাম যে আমরা সার্কিট বেঞ্চ চলে গিয়েছে কিন্তু সেজন্য পার্লামেন্টের দিকে তাকিয়ে থাকিনি। সুপ্রিম কোর্টের রায়েই এটা অটোমেটিক্যালি যেদিন রায় দিয়েছেন সেদিন থেকে সেটা পুনরুজ্জীবিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটি অমীমাংসিত, অথচ নির্বাচন কমিশনের জবাবদিহিতার জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে পরে সেই নির্বাচনকালীন সরকারের সময় এটি কি ধরনের ব্যবস্থা থাকবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাকি একটা অভিশংসনের ব্যবস্থা থাকবে, পার্লামেন্টের কাছে থাকবে, সেটি কিন্তু একটা ক্রুশিয়াল। এবং যদি আবার পার্লামেন্টের কাছে থাকে তাহলে পার্লামেন্ট ডিসলভ হয়ে কি নির্বাচন হবে, নাকি গত নির্বাচনের মতো পার্লামেন্ট বজায় রেখে নির্বাচন হবে। সুতরাং অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে। তাই আমি বলবো যে নির্বাচনকে সামনে রেখে যে প্রশ্নটি বারবার আমি বলছি, আবারও এখানে বলি, সেটা হচ্ছে যে একটি জায়গাটা কিন্তু বাকি রয়ে গিয়েছে, যে নির্বাচনী সহায়ক সরকার যে ধারণাটা কিন্তু ক্ষমতাসীন দলই দিয়েছে। আচ্ছা, আপনি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটা বিরতির সময় হচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি নিউজরুম সংলাপে। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপে। জি মিজানুর খান, বলছিলেন আপনি, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে গত নির্বাচনের আগেও নির্বাচন কমিশন এরকম সংলাপ করেছে, রাজনৈতিক দলগুলোর সাথেও সংলাপ হয়েছে। কিছু বিষয় আছে যে আমরা দেখি যে নির্বাচনের সময় টাকার খেলাটা অনেক বেশি হয়, প্রত্যেক নির্বাচনেই। জনতহবিল করার একটা কথা বলা হয়েছিল বিগত যে নির্বাচন কমিশন, ডক্টর হুদা কমিশনের সময়। আমরা দেখি যে কোনোভাবেই এটা আসলে নিয়ন্ত্রণ করা যায় না। বলা হয় যে এত টাকা খরচ করা যাবে, কিন্তু তার বাইরে অনেক বেশি টাকা খরচ হয়, যে কারণেই বলা হয় যে সমাজে যারা ভালো মানুষ হিসেবে পরিচিত সজ্জন ব্যক্তি তারা আসলে নির্বাচনে আসতে পারে না। সেই জায়গাটা আসলে কেমন হওয়া উচিত, যাতে করে ভালো মানুষ যারা একটু গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত তারা যাতে নির্বাচনে আসতে পারে, সেই পথটা কি আসলে খোলা থাকছে না আমাদের? দেখুন, এই আয় ব্যয়, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় এবং প্রার্থীদের কত টাকা তারা খরচ করবেন, আপনি দেখেন, আমি এইবারে নয় তার আগের বারে আমি পশ্চিমবঙ্গের ইলেকশন কভার করেছিলাম।
তো তখন তারা একটা নতুন পদ্ধতি বের করেছে। আমি ইলেকশন কমিশনার অফিসাররা আমাদেরকে বললেন যে দেখেন যে কয় টাকা খরচ হবে সেটার একটা সিলিং আছে, তো সেটার জন্য কি করেছে সেইটা সে একটা ব্যাংকে জমা রেখেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকশন কমিশনের অফিসিয়াল আর ওই পার্টির প্রার্থীর এজেন্ট এরা বলেছে যে আমার এই খাতে পোস্টার, এই পিকেটিং বা ইত্যাদি ইত্যাদি খাতে এই পরিমাণ আমার টাকা খরচ হবে। তো সেটা তারা দিয়েছে, ওই যে সিলিং তো রয়েছেই, আপনি সেই ফর্দ দিয়েছে, ব্যাংক থেকে চেক তোলা হয়েছে এবং ওই চেকের মুড়ি, টাকা এবং টাইমিং এগুলো প্রতি ইলেকশন কমিশনার অফিসাররা নজর রাখছেন। তাহলে আপনি দেখছেন যে এটা একটা কন্ট্রোল। হ্যাঁ, আপনি বলবেন যে গোপনে আর এই কত টাকা দিয়ে দিচ্ছে, সেটা ভিন্ন কথা। আপনি এই যে একটা কার্যকর ব্যবস্থা, এবং আমি দেখেছি যে এটা অনেকটাই এফেক্টিভ হয়েছে কালো টাকা রোধ করতে বা ব্যাপকভাবে ভোট কিনে ফেলা ইত্যাদি ইত্যাদি কিনে ফেলা। এই যে আপনি একটা দেখেন প্রসিডিওর, আপনি এরকমের যদি একটা কার্যকর ব্যবস্থার মধ্যে আমরা যেতে পারি তাহলে পরে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আপনি দেখেন কিন্তু এখানে দুঃখজনক হচ্ছে ইলেকশন কমিশন তার সারা বছর ধরে, সে যেহেতু তার নিবন্ধিত দল, তাহলে তার কন্ডাক্ট কিন্তু তার সবসময় তার এখতিয়ারের মধ্যে, তার জুরিডিকশনের মধ্যে পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের নির্বাচন কমিশন পণ করেছে, কেন জানি না তারা এটা করে চলেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো আয় ব্যয়ের যে হিসেব দেয়, জানিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে তার স্বচ্ছতা নিয়ে, যে তারা যে ধরনের সোর্স বা যে চিত্রটা নির্বাচন কমিশনের কাছে সে জমা দেয় সেই জায়গাটার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে। এখন সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রয়েছে এবং সেটার আওতায় আমরা দরখাস্ত দিয়ে সেই তথ্যগুলো কিন্তু তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। আমি জানতে চাই যে নির্বাচনের সময় যে টাকাটা ব্যয় হয়, প্রত্যেক প্রার্থী যে পরিমাণ টাকা ব্যয় করেন, সেটার নিয়ন্ত্রণটা আসলে কিভাবে? না, এই যে আমি আপনাকে পশ্চিমবঙ্গের একটা উদাহরণ দিলাম, আপনি এর চেয়ে তারা এই পদ্ধতিতে করেছে, আপনি এই রকমের জায়গা থেকে আরো উন্নত জায়গায় যান, আমাদের সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ, আমাদের বাস্তবতায় যেটা কুলায়, কিন্তু আপনাকে তো একটা এফেক্টিভ জায়গায় যেতে হবে। তো এটা পশ্চিমবঙ্গ পারলে আমরা পারবো না, সেরকম কোনো চিন্তা ভাবনা দেখছেন? তো সেই জায়গাটা আমি আশা করব যে এখনো তো আমাদের যথেষ্ট সময় রয়েছে, আমি আশা করব যে অতীতের নির্বাচন কমিশন গুলোর যতগুলো ভালো কাজ আছে সেগুলো তো তারা অনুসরণ করবেনই, তার থেকেও তারা ইনোভেটিভ, উদ্ভাবনমূলক কি কি কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। হ্যাঁ, আমরা অনেকটা, আমি যতগুলো একটু আগেই যে আমি রিফর্মের কথা বলছি, এগুলো তো আমরা রাতারাতি হবে না, আমাদের এগুলোর জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা কিছু বিষয় পারবো, যেটা একটা শক্তিশালী নির্বাচন কমিশন, পুরো জাতি কিন্তু, ইভেন বিএনপিও কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন এর কাছ থেকে একটা আউটকাম আশা করে, তারাও একে কিন্তু এর ফরমেশনকে এক অর্থে স্বাগত জানিয়েছে। আরো একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের ইতিহাসে যা কখনো ঘটেনি এবারে কিন্তু সেটা ঘটেছে। বিএনপি সেটাকে অত জোরালো গলায় ওন করুক আর নাই করুক, তাদের সঙ্গে পরামর্শক্রমে আমাদের ইতিহাসে প্রথমবারের মতো, সেজন্য আমরা এই নির্বাচন কমিশনকে নিয়ে আশাবাদী হতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে হতাশাগ্রস্ত হয়ে গেলাম সেই জায়গায় আমি যাব না, কিন্তু হতাশা আমরা কাটিয়ে উঠতে চাই, আমরা আশাবাদী হতে চাই। তার কারণ হচ্ছে যে বিএনপির সঙ্গে কনসাল্ট করে একজন নির্বাচন কমিশনারকে আমরা ওখানে দেখতে পাচ্ছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে, কমিশনের যে কম্পোজিশন রয়েছে সেখানে বিএনপির সঙ্গে কার্যকর পরামর্শক্রমে একজনকে দেখতে পাচ্ছি। সুতরাং এই নির্বাচন কমিশনের কাছ থেকে একটা ক্রেডিবল একটা অবস্থান, অধিকতর অ্যাসার্টিভ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সহায়ক সরকারের জন্য, সেজন্য আমি যেটা আপনি থামিয়ে দিয়েছিলেন যে বিরতিতে বলবো, আমি সেটা না, এই কথাটা আমি এই কথাটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে থেমে গিয়েছিল গত নির্বাচনের আগে, সেই জায়গাটা যেন তারা জাতির সামনে তাদের অবস্থানটি পরিষ্কার করে। সেটা হচ্ছে যে তারা জাতিকে এই ধারণা দিয়েছিলেন, এবং আমি মনে করি না যে সেটি একবার বিএনপি রিজেক্ট করেছে বলে আরেকবার দেয়ার বৈধতা কমে গিয়েছে বা রাজনৈতিক তার যে দায় সেটা কোনোভাবে কমে গিয়েছে। সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় এবং আর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অন্তত 4টা, এই দুটো সহ, আমরাও অনেক প্রভাবশালী সিনিয়র শ্রদ্ধাভাজন আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ইন প্রাইভেট এটা শুনেছিলাম যে এই জিনিসগুলো বিএনপিকে দেয়া হবে। তো আমি মনে করি যে এটি একটা রাজনৈতিক সদিচ্ছা বিষয় হিসেবে না থেকে, আমি মনে করি যে একটা নির্বাচনকালীন সরকারের, সে যেই থাকুক না কেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, যখনই একটা নির্বাচন আসবে, যখনই একটা তফসিল ঘোষণা করা হবে, ব্রিটেনে
কতগুলো কনভেনশন গড়ে তুলেছে, অস্ট্রেলিয়ায় আইন করেছে, সেই রকমের কতগুলো জায়গা আমরা লিখে ফেলতে পারি যে এই রকমের জিনিসগুলো বিরোধী দলের কাছ থেকে চাওয়া হবে বা এই রকমের জিনিসগুলো ঘটবে। আমি মনে করি যে একটা সহায়ক সরকারের রূপরেখা লিখিতভাবে যদি ক্ষমতাসীন দলের কাছ থেকে আসে, তাহলে আমি মনে করি যে এই যে সংলাপের সূচনা নির্বাচন কমিশন করেছে সেটা অনেক বেশি কার্যকর এবং সার্থক হতে পারে সামনের দিনগুলোতে। জি, জাহিদুল হোসেন পিন্টু, এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। আমি মনে করি এগুলি সবই সম্ভব, কিন্তু ইচ্ছাটা থাকতে হবে। তো এই রাজনৈতিক ইচ্ছাটা যদি না থাকে, নির্বাচন কমিশন তো আপনার কিছুই করতে পারবে না যদি সরকারের আবার কোনো সহায়তা না থাকে। এখন রাজনৈতিক দলগুলোর যদি সেই ইচ্ছা থাকে, তাহলে তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই জন্য যে প্রস্তাবগুলি দিলেন, এগুলি ধরেন আজকে এই নির্বাচন কমিশনকে দেওয়া হলো, এটি নির্বাচনকালীন সরকারেরও আপনার একটা ব্যবস্থাও হলো, যে প্রস্তাবটা আওয়ামী লীগ আগে দিয়েছিল, ঠিক আছে, এর চেয়ে হয়তো আর একটু বেটার হতে পারে, সেটাও দিয়ে পাশ করা হলো। পরবর্তী নির্বাচনের আগে এই বিধান যে বাতিল করে দিবে না, এই নিশ্চয়তা কি? আমি সেই জায়গাটাই জোর দিতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলোর আপনার মনোজগতের মধ্যে ওই পরিবর্তনটা আনতে হবে যে না, আমি সুষ্ঠু নির্বাচন চাই, আমি বছর পর বছর ধরে এক নির্বাচন নিয়ে আন্দোলন দেখতে চাই না। এই ইচ্ছাটা যদি আমার রাজনৈতিক দলগুলোর, এটা শুধু আওয়ামী লীগের না, এটা বিএনপিরও থাকতে হবে। এই যদি সব দলের এই ইচ্ছাটা না হয়, আইন কানুন দিয়ে আপনি এটা কখনোই পারবেন। যে বিষয়টা জানতে চাইছিলাম মিজানুর রহমান খানের কাছে, আপনার মতামত একটু জানতে চাই, যে টাকার খেলার যে বিষয়টা, সেটা উনি যে প্রস্তাবটা দিয়েছেন, সংসদে এখনই প্রায় 70% হচ্ছে ব্যবসায়ী, যাদের ইচ্ছা অনিচ্ছাই অনেক। দেখেন, সেটা আরেকটা ডিবেট, সংসদে ব্যবসায়ী কেন আসে না আসে, এটা লম্বা আলোচনা হয়ে যাবে। আমি যেটা বলছি আপনাকে, যে টাকা আপনি ওই যে সেটাও আপনার রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণের বিষয়। আপনি আইন করে টাকা কতটা লিমিট করতে পারবেন, বন্ধ করতে পারবেন, যেটা পশ্চিমবঙ্গের উদাহরণ দিলেন, এর বাইরে তো প্রচুর আপনার টাকার লেনদেনের হয়েছে, এটাও সত্যি। কিন্তু সেই জায়গাটা আপনি মনোনয়ন প্রক্রিয়া ঠিক করেন, আপনি রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে বসে আপনার কাদেরকে মনোনয়ন দিবে, সেই জায়গাটা যদি ঠিক করে, আমার তো ওই জায়গায় দরকার হয় না। আমি তো এমনও জানি 96-এর ইলেকশনে ওই যে 3 লক্ষ টাকা বিধান ছিল, 3 লক্ষ টাকা খরচ করে নাই এমন এমপিও আছে, আবার 3 কোটি টাকাও খরচ করেছে এমন এমপিও হয়েছে। সেই জায়গাটা যদি আপনার মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে যদি এটা শুধু আওয়ামী লীগের একা বা বিএনপি একা যদি করে হবে না, এটা একসঙ্গে সব দলের সেই মনোনয়ন প্রক্রিয়াটা ঠিক করতে হবে, কাদেরকে আমি মনোনয়ন দেব, তাহলে আপনার দেখবেন এই জায়গাটাও আপনার একটা পরিবর্তন আসবে। এই যে অল্প সময় নির্বাচন কমিশন পথ চলে আসলো, কতটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে বলে মনে করেন? আমি তো এখন পর্যন্ত আমি আশাবাদী, কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, ধরেন রোডম্যাপ, এটা যদি কন্টিনিউ করতে পারে, সাথে যদি সরকার আপনার তার সহায়তার হাত বাড়িয়ে দেয়, আমি মনে করি সম্ভব ভালো একটা কিছু করার। জি, মিজানুর রহমান খান, নির্বাচন কমিশনের পক্ষে মানে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, মানে এক একজনের এখনও আসলে মানে এক এক অবস্থান, বিশেষ করে নির্বাচনকালীন সহায়ক সরকারের নিয়ে, সেই জায়গাটাই নির্বাচন কমিশনের পক্ষে আসলে কতটা ভালো নির্বাচন করা সম্ভব বলে মনে করেন শেষ পর্যন্ত? দেখুন, সবকিছু ছাপিয়ে আমি আবার বললে হয়তো রিপিটিশন হবে, সেজন্য আমি ওদিকে যাব না। আমি বলবো যে আমাদের রাজনীতিতে যে আস্থার সংকট, পারস্পরিক যে অবিশ্বাস, আপনার সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, আমরা 75-15 আগস্টের পরে আমরা বিভক্ত হয়েছিলাম, এরপরে কিন্তু আমরা স্বৈরাচারী এরশাদের আন্দোলনের মধ্য দিয়ে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিএনপি আওয়ামী লীগকে কাছাকাছি আসতে দেখেছি। দুই নেত্রী অনেক কাছে এসেছেন, তাদের অভিন্ন ছবি ছাপা হয়েছে। তারপরে একটা সিজন এসেছিল যে আমরা সেনাকুঞ্জে তাদেরকে বছরে একবার তাদের সহাবস্থান আমরা দেখেছি। তারপরে সেই দৃশ্যপট কিন্তু বদলে গিয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির ভূমিকাটা কী ছিল সেটা কিন্তু আজ পর্যন্ত অস্পষ্ট রয়ে গিয়েছে, এবং রাজনৈতিকভাবে এই দুই দলের কাছাকাছি আসা, একটা ওয়ার্কিং রিলেশনশিপ রক্ষা করা, একটা মিনিমাম একটা শ্রদ্ধাবোধের জায়গায় চলে আসা, সেটা আমাদের জাতি গঠনের জন্য, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই ধরনের দুই পক্ষ যাতে তাদের রাজনৈতিক মেরুকরণের জায়গায় কিছু ক্ষমা প্রার্থনা, কিছু অনুশোচনা, কিছু আত্মজিজ্ঞাসা, কিছু আপোষ, এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে কোনো আলাপ আলোচনা দেখতে পাই না। সেটা আমরা কনস্টিটিউশনাল রিফর্ম বলি বা নির্বাচন কমিশনের আবার আয়োজনের কথা বলি, এগুলো কোনো কার্যকরিতা দেবে না। যদি আমরা রাজনৈতিকভাবে আমাদের অনেক কিছুই আমরা উতরাতে পারি,
যদি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করা সম্ভব হয়, সেটি নির্বাচন কমিশনের কাজ নয়। তো সেটি আমাদের নাগরিক সমাজের একটা দায়িত্ব হয়তো রয়েছে না, আমি বলবো যে রাজনৈতিক দলগুলো যেহেতু তারা পরস্পরের প্রতি বিমুখ এবং তাদের তিক্ততাই শুধু বৃদ্ধি করে চলেছে, তো সেই জায়গাটায় আমি বলবো যে কি করে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা পারস্পরিক শ্রদ্ধাবাদের জায়গায় নিয়ে আসা যায়, কি কি রাজনৈতিক পদক্ষেপ নিলে তাদের দূরত্ব কমানো যায়, ঘোচানো যাবে না, কখনো ঘোচানোর দরকারও নেই, কিন্তু কি করে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কাছাকাছি আনা যায়, এইটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে যে তাদের ভোটিং প্যাটার্ন যদি আমরা দেখি সেটা মোটামুটি সেটেল, তারা কেউ একজনের কাছ থেকে কিন্তু যথেষ্ট দূরে নয়, কে বেশি কে কম সেটা তর্কের বিষয়। দুই পক্ষ থেকে একটু অন্তত ছাড় দেওয়া উচিত যাতে করে দূরত্বটা কমে, এবং ডেমোক্রেসিকে বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ। ধন্যবাদ দিতে হচ্ছে একেবারেই, সেই আর্ট অফ কম্প্রোমাইজের অপেক্ষায় আমরা। অনেক ধন্যবাদ জাহেদুল হাসান মিন্টু, মিজানুর রহমান খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে এসে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজরুম সংলাপ। দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।